এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সংগঠনগুলোর সর্বসম্মত সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম। সঙ্গত কারণেই অভ্যুত্থানের স্পিরিট ধারণকারীরাই এই সরকারের স্থান পেয়েছেন। আওয়ামী লীগ সরকারের অপশাসন দুর্নীতি দূর করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে অন্তর্বর্তী সরকার ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা সেফ এক্সিট বা নিরাপদে সরে যাওয়ার উপায় খুঁজছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দুই নেতা। হঠাৎ করে কেন তারা এই প্রসঙ্গ তুললেন, সেই প্রশ্ন সামনে এসেছে। এদিকে তাদের এমন অভিযোগের পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কয়েকজন উপদেষ্টা। আসলেই কি উপদেষ্টারা এক্সিট খুঁজছেন? এসব নিয়েই আজ আমাদের আলোচনার বিষয়। হঠাৎ উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গ কেন? আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই প্রযত্নে বাংলাদেশে। একটু আজকের আলোচনার বিষয় শুরুতেই জানতে চাই, শুরু করতে চাই মনিরা শারমিন আপনাকে দিয়ে। এই যে সেফ এক্সিট প্রসঙ্গ আপনাদের দলের দুই নেতা বলেছে এখন পর্যন্ত, তো এভাবে নানা প্রসঙ্গ নানাভাবেই আসলে উপদেষ্টারাও আসলে অনেকেই বলছেন, পরিবেশ উপদেষ্টা বলেছেন আসলে স্পষ্ট করতে কারা কারা আসলে সেফ এক্সিট খুঁজছেন, অনেকে স্ট্যাটাস দিয়েছেন। তো আপনার মতামত জানতে চাই এই বিষয়ে, তারপর আরও কিছু প্রশ্ন রয়েছে। আচ্ছা, ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক আপনাকে শুভেচ্ছা। দেখেন, প্রথমত যে সেফ এক্সিটের কথাটি বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্বাভাবিকভাবেই নাহিদ ইসলামের বেশ কয়েকটা রোল ওনার ছিল আর কি। আমি যদি বলি যে এই গণ অভ্যুত্থানে একেবারে সম্মুখ সারির যোদ্ধা সার্জিস আলমও বলেছেন। হ্যাঁ, সার্জিস আলমও বলেছেন। আমি নাহিদ ইসলামের পক্ষ থেকে যেহেতু প্রথম এসছে সেজন্য আমি একটু বলছি। সেটা হচ্ছে যে এবং নাহিদ ইসলাম একটি নির্দিষ্ট সময়ে তিনি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে তিনি এখন একটি দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সুতরাং তিনটি রোলের আমি যদি বলি যে ওনার এই কমেন্টটি অনেকগুলো অভিজ্ঞতা বলেন, বিভিন্ন ধরনের কথাবার্তা, নানান কিছুতে হয়তো তার মনে হয়েছে। সবচেয়ে ভালো হয় যে তিনি আসলে এটা ক্লিয়ার করলে যে উনি কেন এই কথাটি বলেছেন। তবে আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে, দেখেন আমরা একটু ইন্টারাপ্ট করব, মানে এটা কি দলের কথা না আপনারা একটা ব্যক্তির কথা হিসেবে ধরে নিচ্ছেন? না, অবশ্যই, মানে দেখেন এখানে এনসিপির বক্তব্য, এটা এনসিপির বক্তব্য না, অবশ্যই এটা নাহিদ ইসলামের বক্তব্য। তবে এনসিপিরও তো আসলে একটা ইনসাইট আছে নাহিদ ইসলামের বক্তব্যের ক্ষেত্রে। তো সেই ইনসাইটটা যদি বলি সেটা হচ্ছে যে আমরা তো আসলে যে এই যখন থেকে আসলে এই 8 আগস্টের পরবর্তী সময় আমরা আসলে যেই বিষয়গুলো দেখেছি যে উপদেষ্টাদের যেই আসলে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন একটি ভঙ্গুর সিস্টেমের মধ্যে আছে, সেখানে তাদের যেইভাবে করে প্রোঅ্যাক্টিভলি কাজ করার কথা ছিল, আমরা কিন্তু সেই প্রোঅ্যাক্টিভনেস তাদের দেখিনি। বরং আমরা দেখেছি যে তারা একদম পুরোপুরিভাবে, আমাদের মনে হয়েছে অনেক সময় রুটিন ওয়ার্কের মধ্যে তারা ঢুকে গেছে এবং মানে যেই উপদেষ্টারা যেই আসলে এক ধরনের, আমি যদি বলি যে রেড লাইন ক্রস করে যেই শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে যে ছাত্র জনতা, তাদের ম্যান্ডেট নিয়ে যখন তারা উপদেষ্টা পরিষদে গেছে, তখন কিন্তু তাদের আসলে কার্যক্রমে মনে হয়েছে যে তারা আসলে একটা মোটামুটি একটা লিভে আছে বা খুব একটা আনন্দ এবং পিকনিক পিরিয়ডে আছে, এরকম কথাবার্তা কিন্তু আমরা অনেক সময় বলেছি। এবং সেই জায়গা থেকে যখন আমরা কিন্তু সমালোচনাও করেছি যখন বাইরে থেকে, তারপরেও কিন্তু তাদের যে খুব বেশি মানে তাদের কাজকর্মে যে খুব বেশি দ্বিধা বিভক্তি ছিল সেটা কিন্তু আমাদের মনে হয়নি। তারা কিন্তু তাদের মতো করেই আসলে উপদেষ্টা পরিষদটি তাদের সময়টি পার করছেন আর কি। এবং দেখেন, এই যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যেই ম্যান্ডেটটা এই সরকারের ছিল বলে আমরা সবসময় বলি বিচার, সংস্কার এবং নির্বাচন, সেই জায়গাতে কিন্তু এই যে সংস্কারের ক্ষেত্রে আমার মনে হয়েছে অনেক ক্ষেত্রেই যে এই উপদেষ্টা পরিষদের তাদের আসলে মানে কথায় কাজে দেখেন যে আসলে যেই দপ্তরের দায়িত্ব নিয়েছেন সেখানে আসলে কতখানি সংস্কার হয়েছে সেই জায়গাতেও কিন্তু আমরা ক্লিয়ার হইনি। এবং আমার মনে হয় যে এই উপদেষ্টা পরিষদটি যে প্রোঅ্যাক্টিভলি কাজ করার কথা ছিল সেটা যেরকম তারা করতে পারেনি, কিন্তু তাদের কিন্তু দায়বদ্ধতা, তারা যেহেতু এই অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে উপদেষ্টা পরিষদে গেছেন, কিন্তু তাদের কিন্তু দায়বদ্ধতা আছে জনগণের কাছে। এবং জনগণের ম্যান্ডেট নিয়ে যখন আসলে তারা গেছে, একটা অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গেছে, তারা আসলে তাদের নিজেদের দপ্তরে কি ধরনের সংস্কার করলেন এই পুরো
একটি বছর, এটি কিন্তু তাদের একটা ক্লিয়ার করার একটা জায়গা আছে এবং জনতা কিন্তু সেটা জানতে চাইবে। সুতরাং এই জায়গায় সেফ এক্সিট কিন্তু তাদের আসলে নাই। তবে এখানে সেফ এক্সিট আমি আরও একটাভাবে দেখি, শুধুমাত্র সেফ এক্সিটের কথাটি যদি এমন হয় যে দেশের বাইরে পালিয়ে যাওয়ার একটা ব্যাপার, আমার কাছে মনে হয় না সেরকম একটা ব্যাপার যে দেশের বাইরে চলে যাওয়াই সেফ এক্সিট। আমার কাছে মনে হয়েছে এটির আরও একটি ব্যাখ্যা হতে পারে যে এই সরকারটি যখন চলে যাবে, তারপরে যখন আসলে একটি নির্বাচিত সরকার আসবে, অনেক উপদেষ্টার আমরা তো এখানে সেখানে নানান কিছু শুনি, নানান কথাবার্তা শুনি, সেখানে আমাদের মনে হয়েছে যে অনেক উপদেষ্টাই আসলে তাদের নিজেদের অবস্থান পরবর্তী সরকারের যারা আসবে সম্ভাব্য বলে তারা মনে করছেন, সেখানে তাদের অবস্থান একটা পাকাপোক্ত করার ব্যাপারও কিন্তু আছে। সুতরাং সেটাও কিন্তু সেফ এক্সিট। দেখেন শেখ হাসিনা আমলে কিন্তু যারা আসলে শেখ হাসিনার যারা নেতা ছিল, একেবারে মন্ত্রীরা ছিল, তারা কিন্তু সেফ এক্সিট পায়নি, তাদের কিন্তু পালাতে হয়েছে। সুতরাং এটা কিন্তু এটা আরেকটা ইনসাইট যে তারা আসলে দেশে থেকেও আসলে কিভাবে করে সেফলি এক্সিস্টেন্স তাদের রাখতে হবে সেটাও কিন্তু তারা পাকাপোক্ত করছে, বিদায় নিতে পারে সেই প্রসঙ্গটার কথা বলেছেন। আমার দুটো প্রশ্ন রয়েছে আপনার কাছে, আবারও আসতে চাই, তবে তার আগে আরেকজন অতিথি রয়েছেন শিরিন সুলতান, আপনার কাছে একটু আসতে চাই যে আপনার কাছে যদি জানি এনসিপি নেতারা এসব বক্তব্যে বলেছেন, বিএনপি নেতারা এই প্রসঙ্গে এখনো কিছু বলেননি। আপনার কাছে যদি জানতে চাই পুরো বিষয়টি কি আসলে আপনি কিভাবে দেখছেন, সেফ এক্সিটের প্রসঙ্গও আসলে আসবে কেন এই সময়? ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার ডিবিসি দর্শক এবং আমার সহ আলোচক এনসিপি নেত্রী সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আসলে এখানে যে বক্তব্যটি এসেছে অনেকখানি ক্লিয়ার করেছে এনসিপি নেত্রী যে নাহিদ সাবেক উপদেষ্টা এবং এনসিপির সভাপতি, তিনি গত 2-3 দিন আগে অত্যন্ত সুস্পষ্টভাবে স্পষ্ট করে উনি বলেছেন যে এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কেউ কেউ সেফ এক্সিট নিতে চাচ্ছেন, কিন্তু এবং সেটা না হবে না, এরকম একটা বক্তব্য সে রেখেছে। এবং পরের দিন দেখলাম যে সার্জিস ইসলাম তিনি আরেকটু বাড়িয়ে বলেছেন যে মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই। তাই তারপরে আমরা দেখলাম যে সাংবাদিকেরা আপনার উপদেষ্টা রেজওয়ানা চৌধুরীকে জিজ্ঞেস করেছিলেন, তিনি বলেছেন যে সেফ এক্সিটের বিষয়টা যেহেতু নাহিদ ইসলাম বলেছেন, নাহিদই ভালো জানেন। তো সেখানে আমার এটা মনে হচ্ছে যে সে যেটা কথা বলে যে 24-এর গণ আন্দোলনে নাহিদের একটা ভূমিকা ছিল, তারপর সে উপদেষ্টা মন্ডলীর একজন সদস্য ছিল, এখন সে একটা পার্টির প্রধান। তিনি যদি কোনো কথা বলে ব্যক্তিগত চেতাই মনে দলের প্রাধান্যটা বেশি পাবে, কারণ আসলে দল যখন করি বা দল যখন একটা দলের প্রধান হয়ে যায় তখন ব্যক্তিগত বলতে কিছু থাকে না, এবং যখন মিডিয়াতে কথা বলে বেশিরভাগ দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কথা বলা, হ্যাঁ, এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা ব্যক্তিগত মতামতটা হচ্ছে বেশি দলীয় দৃষ্টিভঙ্গিতে আরো গুরুতর। তো সেই জন্য আমি বললাম যে, এবং সেখানে সে উপদেষ্টা মণ্ডলীর আপনার সদস্যরা যেন যদি বলছে তাকেই ক্লিয়ার করতে হবে। তা আমাদের বক্তব্য আমার ব্যক্তিগত মতামত যে নাহিদ ইসলাম যেহেতু এই উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য ছিলেন এবং দীর্ঘদিন তিনি তাদের সাথেই ছিলেন, এবং তিনি বেরিয়ে এসে এবং দীর্ঘদিন পরে তিনি এই যে ধরনের মন্তব্য করছেন। এবং আরেকটি বিষয় হলো যে 2-3 দিন আগে আপনার আমাদের মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামাল, গতকাল আমরা দেখলাম ফেসবুকে দেখলাম তিনি ক্লিয়ারলি অনেক কিছু কথা বলেছেন একজন উপদেষ্টার সম্পর্কে, তার হাজব্যান্ড সম্পর্কে। তিনি বলেছেন যে ফ্যাসিস্ট হাসিনার যে মন্ত্রী ছিলেন, বিদ্যুৎ মন্ত্রী দীপু, তার সম্পত্তির পুরোটাই নাকি সেই উপদেষ্টার হাজব্যান্ড এবং তার ছেলের নামে স্থানান্তর করে দেওয়া হচ্ছে, এবং যে জুলকারনাইন একজন যে নাম করা সাংবাদিক তার হ্যাঁ বলছে। তো সেখানে এখন মনে হচ্ছে যে দেখুন এই ধরনের অভিযোগ যদি আসে সেখানে কিন্তু একটা কাছাকাছি চলে যায়, নাহিদ সাহেবের অভিযোগ প্লাস আমাদের এই যে সাংবাদিকদের মন্তব্য যে বিভিন্ন উপদেষ্টা সম্পর্কে তাদের দুর্নীতি এবং তাদের কিছু কিছু, এবং আপনি দেখেন যে আমাদের যে স্থানীয় সরকার উপদেষ্টা এনসিপি নেতা, তারও বিভিন্ন বিষয়ে তার এপিএসের বা বিভিন্ন দুর্নীতি সেগুলো তো চলে আসছে, আরও 2-1 বিভিন্ন ছোটোখাটো দুর্নীতি খবর চলে আসতেছে। সেক্ষেত্রে এখন যেটা বলছে সেফ এক্সিট কি তাহলে এই সমস্ত কারণে চাচ্ছে কিনা কেউ, এবং সেটা যদি শুনি। এবং নাহিদ ইসলাম একটা কথা বলেছেন যে কোনো রাজনৈতিক দলের সাহায্যেই নাকি তাদের সাথে যোগসাযোগই তারা সেফ এক্সিট চাচ্ছে। তাহলে আমার মনে হয় যে এই বিষয়ে আমি বলবো যে আমার মনে হয় যে নাহিদ সাহেবের এটা খুব ক্লিয়ারলি বলা উচিত কারা কারা যোগাযোগ করছে, কোন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করছে, কেমন করে সেফ এক্সিট চাচ্ছে। আসলে এটা সময়ের ব্যাপার, সময় বলে দেবে। জি, আপনি স্পষ্ট বক্তব্য চাচ্ছেন তাদের কাছ থেকে। মনিরা শারমিন, একটু আপনার কাছে আসতে চাই। আপনি দুটো প্রসঙ্গ, আমার দুটো প্রশ্ন রয়েছে আপনার কাছ থেকে। সেফ এক্সিটের মতো একটা
ঠিক স্পর্শকাতর বিষয় বলবো, নাকি হচ্ছে আপনি আবার অন্যভাবে ব্যাখ্যা করেছেন, যেটা এমনও হতে পারে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে উপদেষ্টারা সরে আসতে পারে। তো দুটোই আসলে বিষয়টাতে মিন করছে আসলে। আমি সংস্কার কি একেবারেই কোনো কিছুই করছে না উপদেষ্টারা, আপনার কি এমন মনে হচ্ছে? আর মৃত্যু ছাড়া সেফ এক্সিট নেই, মানে এটাও আবার একটা কঠিন কথা, জানতে চাই আপনার মত। আচ্ছা, না দেখেন, মৃত্যু ছাড়া সেফ এক্সিট নেই এই কথাটি যখন সার্জিস আলম বলছেন, উনি আমার পাশে বসা ছিলেন। হ্যাঁ, তো উনি নওগাঁর একটি প্রোগ্রামে গেছিলেন, সেখানেই হচ্ছে উনি এই কথাটি বলছিলেন। তো মানে উনি কথাটা যেভাবে বলেছেন যে আসলে সেফ এক্সিট কি, মানে যখন একটি গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যখন উপদেষ্টা পরিষদে বসেন, তখন তারা দেশ থেকে ঠিক আছে সেফ এক্সিট নিয়ে, আমরা যদি বলি বিদেশের বিষয়টি, বিদেশে গেলেন, কিন্তু বিদেশে কি বাংলাদেশি নেই? মানে বাঙালি প্রবাসী যারা আছেন তাদের কাছে কি তাদের জবাবদিহিতার আওতায় আসতে হবে না? তাদের অবশ্যই আসতে হবে। সুতরাং এই সেফ এক্সিট যে বিষয়টি নাহিদ ইসলাম বলেছেন, যেই অর্থে বলেছেন, উনি বলেছেন যে আসলে উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট নেই, যেহেতু জনগণের কাছে তাদের একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে। জনগণ তো প্রশ্ন করতে পারেনি বহু বছর, কিন্তু আপনার কি মনে হয় যে আমাদের যারা উপদেষ্টা আছে, ইভেন ডক্টর ইউনূসেরও কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হতে হবে যে আপনি আসলে যে ম্যান্ডেট নিয়ে গেছেন উপদেষ্টা পরিষদে, আপনি প্রধান উপদেষ্টা, আপনি কি আপনার পুরো কাজটা করে আসতে পেরেছেন কিনা? একটা সুষ্ঠু নির্বাচনের কথা আমরা বারবার বলছি, সেটিও যদি আয়োজন করতে কোনোভাবেই সরকার ব্যর্থ হয়, তাহলেও কিন্তু সেখানেও কিন্তু তার একটা জবাবদিহিতার জায়গা আছে। সুতরাং সেই অর্থে সার্জিস আলম বলেছেন যে মৃত্যু ছাড়া আসলে কি সত্যিকার অর্থে আমাদের কারোরই সেফ এক্সিট আছে, আমি যদি বলি উপদেষ্টা পরিষদ হোক বা রাজনীতিবিদ হোক। এই ক্ষেত্রে আসলে যারা বলেছেন তারা স্পষ্ট করলে ব্যাপারটা ভালো হয়। যেমন এত আলোচনা চলছে, আলোচনা সমালোচনা ফেসবুক থেকে শুরু করে গণমাধ্যম, একটু সংস্কারের বিষয় আসতে চাই। আপনার কি মনে হয় যে প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার ইস্যুতে, সেই সংস্কারগুলো এখন পর্যন্ত হয়নি, কিংবা সরকার আসলে খুব একটা গুরুত্ব দিচ্ছে না, আমার কি মনে হচ্ছে? দেখেন, আমি যদি বলি সংস্কারের ব্যাপারে তো দুইটি বিষয় আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে উপদেষ্টাদের যে বিষয়টি আমি আনলাম, যে উপদেষ্টাদের তারা আসলে যেই দপ্তরগুলোর দায়িত্ব নিয়েছে সেখানে এক ধরনের সংস্কার, এবং আরেকটা সংস্কার তো বৃহৎ অর্থে আমরা যেটা বলছি যে জুলাই সনদ নিয়ে, সেটা তো আলাদা একটি সংস্কার, ঐকমত্য কমিশনের মাধ্যমে সেটা হচ্ছে, সেটা একটি বিষয়। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদে যারা আছেন, আমি যদি বলি দেখেন পুলিশ সংস্কার, এই বিষয়টি কিন্তু আমরা শেষ মুহূর্তে ঐকমত্য কমিশনের আলাপে আনতে পেরেছি, স্বাধীন পুলিশ কমিশন গঠন করা যায় কিনা, বা এই নিয়ে আমরা যে 30টিরও বেশি রাজনৈতিক দল তারা আমরা আলোচনা করেছি খানিকটা। কিন্তু দেখেন প্রত্যেকটা দপ্তরের যে দায়িত্বগুলো নিয়েছে, আপনি যদি বলেন সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তারপরে দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু, সব জায়গায় তো আসলে আমাদের একটা সংস্কার প্রয়োজন ছিল। সেই মানে দাপ্তরিক যে সংস্কারটা, মন্ত্রণালয়ের যে সংস্কারগুলো, বা যে লাল ফিতার দৌরাত্ম আমরা এত বছর দেখেছি, এবং যেই আসলে যারা সেখানে বসেন তাদের যে এক ধরনের দায়বদ্ধতা মানে আছে না, যে আমরা দেখেছি যে কখনো মন্ত্রী যারা থাকেন বা উপদেষ্টা থাকেন তাদের দায়বদ্ধতার জায়গা কম থাকে, তাদের জবাবদিহিতার জায়গা কম থাকে। তো সেই জায়গায় আসলে কি তারা সেই মানে সংস্কারগুলো কি করতে পেরেছে কিনা? দেখেন এখন আজকে আমরা দেখছি যে গুম কমিশনের যে রিপোর্টে, সেখানে আমরা দেখছি যে পুলিশ মানে বাংলাদেশের যে রাষ্ট্রীয় বাহিনীগুলো জনগণের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, সেখানে আমরা দেখছি তারাই কিনা এই গুম খুনের সাথে তারা সবসময় জড়িত ছিল, এবং আয়না করে বিগত সময়ের কথা। সুতরাং কিন্তু দেখেন এই সেট আপটা তো চেঞ্জ হয়নি। এই উপদেষ্টা পরিষদে উপদেষ্টারা দায়িত্ব নিয়েছেন, কিন্তু এই যাদের কথা আমরা বলছি, আজকে ডিজিএফআই এর কয়েকজনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেটি নিয়ে কিন্তু খুব বেশি আপনি দেখেন যে রাজনৈতিক স্ফিয়ারেও আমি যদি বলি খুব বেশি কেউ কিন্তু কথা বলছে না। রাজনৈতিক নেতা হিসেবে একটি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এটি নিয়ে কথা বলেছে একমাত্র, অন্য কোনো দল কথা বলছে না। কিন্তু দেখেন এই যে ডিজিএফআই এর সংস্কার, এই সংস্কারটা কি হয়েছে, এবং যারা আসলে সত্যিকার অর্থে এই যে এই গুমের সাথে জড়িত ছিল তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু এছাড়াও আসলে পুলিশের মধ্যে যে যারা আসলে ছাত্রদের উপরে গুলি চালালো, তাদের আসলে সবার কি মানে সবাইকে কি আমরা বিচারের আওতায় আনতে পারছি কিনা, এবং এইটার যে একটা ধরনের সংস্কার হওয়া, শুধু উদাহরণ দিচ্ছেন এই কথাগুলো বলে। এক্স্যাক্টলি। তো আমি বলছি যে আসলে উপদেষ্টারা যে দায়িত্বগুলো নিয়েছেন, তাদের দাপ্তরিক যে সংস্কারগুলো, সেখানে আসলে তাদের তো আসলে এখানে এসে আমি যদি বলি রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল না। তাদের কথা ছিল যে একটা সময় তারা পেয়েছে সংস্কারের জন্য, তাদের তো ম্যান্ডেট সংস্কার। তো সেই জায়গা থেকে তারা এই যে রুটিন ওয়ার্কের মধ্যে ঢুকে গেল, এবং মানে তাদের নিজেদের যে দায়িত্বটা পেল সেটার যে সংস্কার করলো না, এটি নিয়ে আমি বলি। আর আরেকটা ব্যাপার হচ্ছে ঐকমত্য কমিশনে যেটা জুলাই সনদের ব্যাপারে, সেটির ব্যাপারে যদি আমি বলি খানিকটা, সেটা হচ্ছে এটি
এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের যে সংস্কার বিষয়টি এই পর্যন্ত এসছে সেটি আমি জনতার বিজয় হিসেবে দেখতে চাই। কারণ এবং সেটি আমি বলবো যে সেখানে খুব আপার হ্যান্ড এনসিপির পক্ষ থেকে নেওয়া হয়েছে, কারণ এনসিপি প্রথম থেকে এই সংস্কারের কথা বলে আসছে এবং আমাদের যে পরিমাণ নেগোসিয়েশন করতে হয়েছে ঐকমত্য কমিশনে, আমার মনে হয় না যে আসলে অন্য কেউ এত কি বলে মানে অ্যাগ্রেসিভলি আসলে এই সংস্কারের বিষয়ে পক্ষ নিয়েছে। তো সেই জায়গা থেকে আমি যদি বলি যে সেই জুলাই সনদের আইনি ভিত্তি এবং যদি বলি যে এখন এই নতুন যে আমরা বলছি যে গণভোটের কথা, গণভোট কখন হবে, কোন সময় হবে, এটি নিয়ে এখনো আমাদের আলোচনা চলছে। আর না, এই প্রসঙ্গে আমি আরো কথা বলতে চাই। আপনি জুলাই সনদের কথা বলছিলেন, আমার দু একটি সম্পর্ক প্রশ্ন রয়েছে। আপনি বিরতির সময় হয়েছে, বিরতির সময় এসে আমরা শিরিন সুলতান আপনার কাছে প্রথমে শুনবো, তারপর মনিরা শারমিন আপনার কাছে যেতে চাই। দর্শক, প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় হঠাৎ উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গ কেন? আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। শিরিন সুলতান, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। সেটি হচ্ছে যে এই সেফ এক্সিট নিয়ে এত কথা আসছে, একটু বিএনপির সামনে নির্বাচন ঘিরে কিংবা উপদেষ্টাদের নিয়ে বিএনপির কোনো আলোচনা আছে কিনা, কিংবা সেফ এক্সিট প্রসঙ্গে বিএনপির বক্তব্য যদি বলেন, যদিও এর আগে বিরতির আগে কিছুটা আপনি বলেছেন, সামগ্রিকভাবে একটু জানতে চাই। সেফ এক্সিট নিয়ে আমাদের দল থেকে সে এখন পর্যন্ত কোনো রকম কোনো কথা হয়নি, কেউ এই ধরনের প্রশ্ন উত্থাপন করেনি, বা আমরা এই ধরনের মানে আমরা সেটা প্রথমে আমি বলেছি যে আমরা আসলে বিষয়টা জানতে চাচ্ছি নাহিদ ইসলাম কেন এটা বললেন, সুস্পষ্ট বক্তব্য। এবং উপদেষ্টা মধ্যে থেকে কেউ কেউ বলেছে আমরা নাহিদ ইসলামের বক্তব্য তারা সঠিকভাবে উপস্থাপন শুনতে চায়। আমাদের বক্তব্য তাই যে আমরা আসলে তাদের বক্তব্যটাকে এবং তারা কোন ইঙ্গিতটা করেছে সেটা হিসাব করেই কথা বলবো। তো আমি তো পূর্বে আমি কিছুটা ইঙ্গিত দিয়েছি যে কী কারণে হতে পারে উপদেষ্টাদের মধ্যে কিছু করাপশনের এই পরীক্ষিতে নাহিদ ইসলাম বলে থাকতে পারে। আবার যে কথাটি আমার সহালোচক বললেন যে তারা অন্যভাবে বলতে পারে যে দেশ নির্বাচন হয়ে যায়, চলে গেলে তারা সেফ এক্সিট দিয়ে বেরিয়ে যাবে, এটা তাদের কাম্য নয়, তাদের জবাব দিয়ে তা থাকতে হবে। আমি যেটা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়কালটা এটা কিন্তু লিমিটেড একটা সময়। এখানে যে আমাদের ছোট বোন বললেন যে বিভিন্ন মন্ত্রণালয়ের সংস্কার করা, আসলে আপনার সময়টা দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সময়টা আপনি যদি বিবেচনায় নেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে তাদের প্রধান কাজটা কী ছিল। তাদের প্রধান কাজটা যে কথাটা আমার মনে বলেছেন যে তাদের মূল কাজের থেকে কিন্তু তারা অন্য কাজের থেকে বেশি মনোযোগী হয়েছেন। তাদের আমাদের যে আমরা বিগত দিনের 90-এর পরবর্তী যে 3টা নির্বাচন, জাতীয় নির্বাচন হচ্ছে, সেখানে যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে যারা প্রধান হয়ে এসেছেন তাদের কাজটা কি ছিল? একটা সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই কাজটাই ছিল একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। সেখানে তাদেরও কিন্তু এই দাবিটাকে এই বিষয়টাকে নিয়েই তারা প্রধানত অগ্রসর হচ্ছিল। সেখানে দেখা গেলো যে তারা বিভিন্ন তাদের দাপ্তরিক বিভিন্ন কাজের পাশাপাশি আমাদের মনে হচ্ছে নির্বাচনের বিষয়টা একটু মানে প্রাধান্য পায়নি প্রথম দিকে। হ্যাঁ, সেটা বেশ কিছু পরে গিয়ে, এবং আপনি দেখেন প্রথম থেকে কিন্তু বিএনপি একটা কথা বলে এসেছিল যে যত শীঘ্র সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কারের এখানে তো ইস্যু ছিল। হ্যাঁ, সংস্কারের ইস্যু ছিল, সেটা তো পাশাপাশি থাকতে পারতো। এখন যেটা বলেন আপনি যে মন্ত্রণালয়ের প্রতিটা মন্ত্রণালয়ের সূক্ষ্মভাবে সংস্কার মানে ধরে আলোচনা করা, তাহলে তো অনেক সময়ের ব্যাপার। না, এটা ঠিক, এটা চলমান প্রক্রিয়া। আমরা বিএনপি বলেছি এটা চলমান প্রক্রিয়া। আমরা যত শীঘ্র সম্ভব একটা জনপ্রতিনিধিদের কাছে, আমরা একটা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনপ্রতিনিধিদের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করি, তারা সেই সংস্কারগুলো করলো কি করলো না সেটা বিবেচ্য বিষয়। এখন আপনি যদি এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে, যেটা এখন অলরেডি জুলাই সনদের মধ্য দিয়ে বিভিন্ন সংস্কার আজকে প্রায় 7-8 মাস ধরে ফেব্রুয়ারি থেকে রেগুলার সভা করে একটা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে এসছে সংস্কার, যেটা মূল দাগে যে সংস্কারগুলো। কিন্তু যদি আপনি দাপ্তরিক সংস্কার যদি বলেন সেটা অনেক সময়ের ব্যাপার। সেটা কিন্তু 5 বছরও অনেক সময় আমাদের সরকারের যে কোনো সরকার করতে পারেনি। সেটা এই 1 বছরের সরকারের পক্ষে প্রতিটা দাপ্তরিক থেকে ছোট ছোট বিষয় করে সংস্কার করা কিন্তু খুবই কঠিন ব্যাপার। হ্যাঁ, খুব কঠিন ব্যাপার আসলে। তাই সময়ের ব্যাপার। জুলাই সনদ নিয়ে কিছু বলবেন আপনি? জি, জুলাই সনদ নিয়ে যেটা বলছে, আমরা যারা জাতীয়তাবাদী দলে রাজনীতি করি, আমরা শহীদ যারা রাজনীতি করি, আমরা সবসময় বলেছি যে আমরা
সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সেটা চলতেই থাকবে। এবং দেখেন আপনি 2017 সালে বেগম খালেদা যে টুইটার ভিশন দিয়েছিলেন, সেখানে তিনি কিন্তু বিভিন্ন সংস্কারের কথাই তিনি বলেছেন, এবং পরবর্তীতে সেটাকে কিছু সংযোজন বিয়োজন করে আমাদের 2022 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একটি সংস্কার প্রস্তাব দিয়েছিলেন 27 দফা। সেটাকে আবার পরবর্তী সময় তিনি 2023 সালে এসে তিনি আরও কিছু সংস্কার করেছেন, 31 দফা দাবি দিয়েছেন। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা বলেছি যে এই যে সংস্কার নিয়ে যে একটা সংস্কার কমিশন হয়েছে, সেখানে আমাদের দল 36টি রাজনৈতিক দল সেখানে গিয়ে খুবই সুন্দরভাবে একটি, যেটা মানুষ প্রত্যাশা করেনি তার চেয়ে বেশি প্রত্যাশা আমি মনে হয় আমাদের বেশি অর্জিত হয়েছে বলে আমি মনে করি। এখন পর্যন্ত যেটা আমরা দেখছি যে জুলাই সনদ নামে যে রিফর্মিং যে ইয়াটা হচ্ছে, সেটা একটা পরিসমাপ্তির দিকে যাচ্ছে, এবং আজকে খুব সম্ভবত 2-3 দিনের মধ্যে একটা পরিসমাপ্তি দিতে হবে। ছোটোখাটো কিছু বিষয়গুলো নিয়ে হয়তো এখনও আলোচনা হচ্ছে। তবে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে বিএনপিকে নিয়ে এই প্রথম থেকে কেমন একটা ধোঁয়াশা আলোচনা হয়েছিল যে বিএনপি কোনো সংস্কার চায় না, বিএনপি কোনো সংস্কার বিশ্বাস করে না। কিন্তু আমরা দেখেছি যে এই জুলাই সনদে সে আলোচনার মধ্যে দেখা গেছে সবচেয়ে বেশি সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিএনপি মেনে নিয়েছে। 2-1টি ছোটোখাটো বিষয় ছাড়া ম্যাক্সিমাম বিষয়গুলো বিএনপি মেনে নিচ্ছে। আমরা হতেই পারে, এটা সেজন্য বলছি যে এই যে এখন যে জুলাই সনদের মাধ্যমে যেটা গেছে, সেই যে সংস্কারগুলো হয়েছে এইটাই কি শেষ? তারপরে কিন্তু আরও হতে পারে, কারণ সময় এগিয়ে যাবে, আরও নতুন কিছু রিফর্ম, দেশের মানুষের চাওয়া অনুযায়ী আবার পরিবর্তন আসবে। জি, মনিরা শারমিন, একটু আপনার কাছে আমি আসতে চাই। আমি একটু একটা কথা বলতে চাই যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সংগঠনগুলো, মানে যারা সম্মুখভাগে ছিল, মূলত তারাই এই সরকার গঠন করেছে বলা যায় যে সেরকম, মানে তাদের ইতিবাচক মনোভাব ছাড়া এই সরকারের আসলে উপদেষ্টারাও আসলে সেভাবে তাদের পছন্দ না হলে একজন হঠাৎ করে একজন উপদেষ্টা এরকম আসলে হয়নি, আলোচনা করেই তো এটা হয়েছে। তো সেই মানে উপদেষ্টারা কাজ করছে না, কিংবা আপনাদের প্রত্যাশা অনুযায়ী তারা তাদের কাজের ফলাফল দেখাতে পারছে না, এই জিনিসটা আসলে কেন মনে হলো? তারাও কি কাজ করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হচ্ছে? হ্যাঁ, দেখেন তারা কাজ করতে গিয়ে অবশ্যই বাধার সম্মুখীন হয়েছে, এবং এটা আমরা বিভিন্ন সময় তো দেখেছি। আমার কাছে কি মনে হয় জানেন, আমার কাছে যেটা মনে হয় সেটা হলো আমাদের প্রথম যেই কমিশনটা গঠন করার প্রয়োজন ছিল এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, সেটা হচ্ছে রাজনৈতিক দলের সংস্কারের কমিশন। মানে রাজনৈতিক দলগুলোর তো অন্তর্বর্তী কোনো সংস্কারও ঘটেনি। সেটার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখেন প্রথম দিকে আমরা যখন দেখলাম যে এই সরকার দায়িত্ব নিয়েছে, তখন দেখলাম যে ইউনূস সরকারকে নিয়ে অনেক আমাদের রাজনৈতিক দলগুলো খুবই নেতিবাচক। প্রথম দিকে আমরা আছি, সহযোগিতা করব, নানান কিছু বললেও পরবর্তীতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা 1 মাসের মধ্যে আন্দোলন করলে ইউনূস সরকারকে নামিয়ে ফেলবো, বা আরও 1 মাস আন্দোলন করলে আমরা গণ অভ্যুত্থান ঘটায় ফেলতে পারতাম। এই ধরনের যে অভ্যুত্থান বা এই এত বড় একটা আন্দোলন এবং গণ অভ্যুত্থানের বিরোধী যে একটা মনোভাব, এবং যখন কিনা এবং প্রত্যেকটা সব কিছু বিষয় বিরোধী মনোভাব না, সব দলই আসলে নিজের আসলে ক্রেডিটটা নিতে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমি বলছি সেটা হচ্ছে যে বিরোধী মনোভাব কেন। দেখেন, আমি যদি বলি যে বিএনপির পক্ষ থেকে আমি বিএনপির যারা একেবারে সিনিয়র রাজনীতিবিদ তাদের প্রতি সম্মান রেখেই বলছি, কিন্তু আমি যদি বলি আন্দোলনে একেবারে যারা আসলে অংশগ্রহণ করেছে তারা কারা? তারা ছাত্রদলের সেই কর্মীটা যারা আসলে আমাদের সাথে একসাথে আন্দোলন করেছে এবং বৈষম্য বিরোধী ব্যানারে এসেই আন্দোলন করেছে। কিন্তু দেখেন তাদের যে আকাঙ্ক্ষা, বিএনপির সিনিয়র লিডাররা সেই আকাঙ্ক্ষা কি ধরতে পেরেছে? পারেনি। তো তাদের আকাঙ্ক্ষা কি? তাদের আকাঙ্ক্ষা হচ্ছে বিচার, তাদের আকাঙ্ক্ষা হচ্ছে, তারা বলেছে দেয়ালে দেয়ালে যখন সংবিধান লিখেছে তারা সংস্কারের কথা লিখেছে, তারা বলেছে যে এই রাষ্ট্রটার একটা গুণগত পরিবর্তন দরকার। সুতরাং বিএনপির মধ্যেই ছাত্র দলের যারা আসলে আমাদের সাথে এই প্রজন্মের যারা, তারা আমাদের সাথে যারা লড়াই করলো, একই সাথে আমরা পাশাপাশি যখন আমরা অভ্যুত্থানে অংশগ্রহণ করলাম, আমাদের এক ধরনের চাওয়া, এবং বিএনপির সিনিয়র লিডার যারা আসলে শুধুমাত্র দলীয় স্বার্থ দেখলো এবং রাজনৈতিক স্বার্থ দেখলো, তাদের কিন্তু চাওয়া শুধুমাত্র নির্বাচন। আমরা যখন দেখলাম যে এই সরকার লন্ডন বৈঠকের পরে শুধুমাত্র নির্বাচনমুখী কথাবার্তা বলছে, ইউনূস সরকার কিন্তু মোটামুটি মেজর জিয়াউর রহমানের পর্যায়ে চলে গেছে, এবং এটা কিন্তু আমরা তাদের মুখ থেকে শুনেছি। সুতরাং এই যে আমাদের রাজনৈতিক দলগুলির যে সংস্কার হওয়ার উচিত ছিল, যে আমরা আসলে যা করবো আমরা একসাথে করব, আমরা এই সরকারকে ততদিন পর্যন্ত সহযোগিতা করব যতদিন পর্যন্ত আমাদের সংস্কার প্রক্রিয়াটি ঠিকঠাকভাবে আমরা ঐকমত্যের ভিত্তিতে এক ধরনের শেষ পর্যায়ে আনতে পারি। এরপরে আমরা নির্বাচনটা কিভাবে করব, সব কিছু তো একটা সংস্কারের ভিত্তিতেই হওয়ার কথা ছিল। এবং বড় দল হিসেবে আমরা সবসময় যা
যাদের দাবি করতে শুনি, বড় দল হিসেবে বিএনপির কিন্তু এখানে অনেক বড় দায় আছে। কারণ যখন আপনি বড় দল হিসেবে নিজেকে দাবি করবেন, আপনার কিন্তু দায়টাও এবং দায়িত্বটাও অনেক বেশি। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু সংস্কার আর বিচার প্রক্রিয়াটা খুব ছোট বিষয় না যে আমি 6 মাসের মধ্যে শেষ করব, 1 বছরের মধ্যে শেষ করব, বিষয়টা কি এরকম? আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো যে আমরা যতবার নির্বাচনী রোডম্যাপ দেওয়ার কথা বলতে শুনেছি, আমরা কি ততবার বিচারের রোডম্যাপ দেওয়ার কথা বলতে শুনেছি অথবা সংস্কারের রোডম্যাপ দেওয়ার কথা বলতে শুনেছি? আজকে আমরা যখন ঐকমত্য কমিশনে বসলাম, আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু সংস্কার প্রস্তাব সেটি কিন্তু একেবারে জাস্ট মানে বাদ দিয়ে দিতে হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে কিন্তু বড় দল হিসেবে বিএনপি। এবং এই যে উচ্চকক্ষে পিয়ার, দেখেন আমি একটা কথা বলতে চাই, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক কিন্তু মেজর জিয়া, যে মেজর জিয়া রাজনীতি করেন বলে বিএনপির নেতারা দাবি করেন। সেইখানেই দেখেন একটা সংসদ যাতে অংশগ্রহণ মানে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বশীল একটা সংসদ যেখানে বিএনপিরই চাওয়া উচিত, যদি তারা মেজর জিয়ার রাজনীতি করেন, তাহলে সেখানে তারা উচ্চকক্ষে পিয়ার চায় না। এটা খুবই অদ্ভুত না? এবং আবার দেখেন যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু তারা চায় না আলাদা একটি স্বাধীন সার্বভৌম একটা আলাদা একটা কমিটি হোক, যেটার কারণে কিন্তু এর আগে কিন্তু দেখেন বিএনপির যদি বলি নেতাকর্মী, আমি ইলিয়াস আলী থেকে শুরু করে তারাই কিন্তু গুম খুন এবং মামলার শিকার হয়েছে। এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমি যদি বলি এটা রাষ্ট্রীয় মব, এই রাষ্ট্রীয় মবটা তো নিশ্চিত করেছে এই হাসিনা সরকার। এবং এটার সবচেয়ে বড় যদি বলি বড় দল হিসেবে, যেহেতু তাদের মানুষ বেশি, তাদের নেতাকর্মী বেশি, তারা বেশি নিষ্পেষিত হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু মানে হাসিনা সরকার তো পতন হয়ে গিয়েছে, হাসিনা দেশের বাইরে পালিয়ে গিয়েছেন, ইন্ডিয়া পালিয়ে গিয়েছেন। মানে কিভাবে হচ্ছে মানে মবটা আওয়ামী লীগ মানে হাসিনা সরকার করলো, মানে আপনি যেটি বলছিলেন? না না না, এটা আমি গত 17 বছরের কথা বলছি। যে সবচেয়ে বেশি নিষ্পেষণের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা, যেহেতু বড় দল, এবং তারা কিন্তু এই গুম খুমের শিকার হয়েছে। কিন্তু তারপরেও আমরা যেটা দেখলাম যে আসলে বড় দল হিসেবে বিএনপি এই সংস্কার প্রস্তাবটিও কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সেগুলো হচ্ছে আলাদা মানে একটা স্বতন্ত্র নিয়োগ কমিটি হবে। সুতরাং এটাই আমি বলছি যে আসলে সত্যিকার অর্থে যে আমাদের রাজনৈতিক দলগুলো, তাদের তো আসলে একটা আন্তরিকতার জায়গা আছে এই পরিবর্তনগুলোর জন্য এবং এই সংস্কারের জন্য। জি, আমরা এই প্রসঙ্গে আরও কথা বলতে চাই, নিশ্চয়ই এই বিষয় নিয়ে আপনার কাছেও শুনতে চাইবো শিরিন সুলতানা, আপনার কাছে। বিরতির পর আমরা আসবো, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনায় ফিরবো। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানের নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় হঠাৎ উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গ কেন। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন শিরিন সুলতানা এবং মনিরা শারমিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। একটু শিরিন সুলতানা, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে জুলাই সনদের বিষয়টি নিয়ে একটু আপনার সঙ্গে কথা বলছিলাম। একটু সামগ্রিকভাবে যদি বলি যে এনসিপি এবং বিএনপির চাওয়া, মানে এনসিপিও তো আসলে পুরোপুরি গণতান্ত্রিক একটা ব্যবস্থা চায়, বিএনপি জুলাই সনদের অধিকাংশ বিষয়েই একমত, আপনারা নিজেরাও বলেছেন। সামনে নির্বাচন ঘিরে আসলে এই গণভোট, জুলাই সনদ ঘিরে আপনাদের প্রত্যাশার পারদটা একটু জানতে চাচ্ছিলাম আসলে। না, আমাদের যে ছোট বোন মনিরা বলেছেন যে বিএনপি মানে বিচারের বিষয়টা ক্লিয়ার না, বা এরকম বলেছে যে বিচার চায় না, এরকম বিষয়টা। দেখেন গত কয়েকদিন আগে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি চায় না, সেটা হয়তো বলেনি, মানে তারা যতটা ওন করে চায় অন্যান্য রাজনৈতিক দলটা হয়তো সেভাবে চায় না। সেই প্রসঙ্গে বলছে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুটো সাক্ষাৎকার দিয়েছে, আপনারা দেখেন বিবিসি, এবং তো সেখানে কিন্তু উনি এত বিবিসি বাংলা সাক্ষাৎকারে তিনি বিচার ব্যবস্থার বিষয়ে এত দৃঢ়ভাবে এত সুন্দর করে উনি বুঝিয়ে বলেছেন যে কোনো দল বা কোনো ব্যক্তি যদি অন্যায় অবিচার দমন পীড়ন করে থাকে সে তার বিচার কিন্তু করতেই হবে, এখন সে যে দলেরই হোক। তা এখন আপনার এত সুস্পষ্টভাবে বক্তব্য দেয়, এবং প্রথম থেকে আমরা বলেছি যে আমরা যদি বিএনপি যদি সরকার গঠন করে, এই বিগত 17 বছর মনিরাই বলেছে সবচেয়ে বড় দল হিসেবে সবচেয়ে বেশি দমন পীড়নের শিকার হয়েছে বিএনপি, এবং আমাদের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি, আপনারা সেটা জানেন। তো সেক্ষেত্রে আমি আমার দলের নেতাকর্মীদের যাদের মাধ্যমে এত ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের হাত আমার নেতাকর্মীদের দ্বারা রক্তাক্ত হয়েছে, তাদের বিচার আমরা চাই, এবং এটা হয় না। এবং তিনি তার বক্তৃতার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যদি বিএনপি যদি সরকার গঠন করে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার করা হবে। কাজে আমরা বিচারের ব্যাপারে একেবারে দৃঢ়, আর সংস্কারের বিষয়ও তাই। হ্যাঁ, সংস্কারের বিষয় চাই তাই। আপনি দেখেন আজকে গতকাল সিপিডি যে কতগুলো কথা বলেছে, সেখানে কিন্তু তারাও কিন্তু বলছে যে উচ্চ কক্ষ কিন্তু তারা, এটা কিন্তু তাদের মতামত, তারা কিন্তু বলছে যে
বাংলাদেশে সেই পর্যায়ে আসেনি, উচ্চকক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে কিন্তু তারা দ্বিমত পোষণ করেছে। এবং সেখানে কিন্তু দেখেন, সেখানে কিন্তু আরেকটি কথা এসছে, সেখানে বলছে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে আপনার যে কথাটি বলে যে বিএনপি চায় না যে একক ক্ষমতা থাকবে না, এটা একটা কমিশন করে আলাদা করে দিতে হবে, বিশেষ করে যে দুর্নীতি দমন কমিশন বা বিভিন্ন বিচারালয় সব বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আলাদা করে দিতে হবে। সেখানে কিন্তু আপনার সিপিডি বলেছে যে একটা দল যখন সরকারে যায় তখন তার রাষ্ট্র পরিচালনার জন্য, তার কর্ম পরিচালনার জন্য এই প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন হবে। সেখানে কিন্তু সেখানেও তারা দ্বিমত পোষণ করেছে। আমি বলছি সিপিডি কথা। আর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যেটা বলেছি যে আমরা প্রথম থেকে বলেছি আমরা প্রতিটা জায়গায় সংস্কার চাই, হ্যাঁ, এবং সেটা আমাদের চলমান প্রক্রিয়া এবং আমরা প্রতিটা ক্ষেত্রে এবং দুর্নীতি দমন থেকে শুরু করে প্রতিটা জায়গায় আমরা সংস্কার চাই। আমরা বিএনপি সরকারে গেলে আমরা প্রতিটি বিষয়ে আমরা আলাদা আলাদা করে আমরা সংস্কার করব, এটা কিন্তু আমাদের মতামত। এখন আরেকটি বিষয়, সেটা যে নাহিদের বিষয়টা যেটা বলেছে যে নাহিদ কিন্তু এখানে কিন্তু রেজনের একটি কথা বলেছে, তিনি অভিমান তার সাথে যে উপদেষ্টা মণ্ডলী বা প্রধান উপদেষ্টার সাথে যে সম্পর্ক আপনারা দেখেছেন, বিবিধ আলোচনায় আপনারা দেখেছেন যে যেখানে এনসিপি থাকার কথা না সেখানে কিন্তু আমরা দেখেছি দুটো রাজনৈতিক দলকে ডাক দিলেও কিন্তু প্রধান উপদেষ্টা এনসিপিকে রেখেছে এবং নাহিদকে মাঝখানে রেখেছে। এখন হঠাৎ করে নাহিদ মানে এনসিপির সাথে সরকারের কি দূরত্ব হলো যে এটা তাদেরকে আসলে ক্লিয়ার করতে হবে। যে সেজন্য আরেকজন অতিথি রয়েছে মনিরা শারমিন, এটা আপনার কাছে সংক্ষেপে জানতে চাই। বিচার, সংস্কার, নির্বাচন, অন্যদিকে জুলাই সনদ, আবার বাস্তবায়ন, গণভোট, মানে অনেকগুলো ইস্যু, মানে এত স্বল্প সময়ে কি এগুলো সম্ভব হওয়া, মানে বাস্তবিক অর্থে কিভাবে দেখেন? দেখেন, এটা আসলে রাজনৈতিক ঐক্যের মাধ্যমে আসলে খুবই দ্রুততম সময়ের মধ্যে করা যায় এবং বিচারের বিষয়ে তো অলরেডি আমাদের বেশ খানিকটা অগ্রগতি হয়েছে এবং শেখ হাসিনাকে সহ আরও তার আমি যদি বলি তৎকালীন অগ্রগতি হচ্ছে, চলমান প্রক্রিয়া, হ্যাঁ, তো সবাইকে তো অনেককেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তো বিচার তো আসলে চলবে, কিন্তু বিচারের যে আমরা বলেছিলাম যে দৃশ্যমান যে অগ্রগতিগুলো সেগুলো আমরা দেখতে চেয়েছিলাম। এবং সংস্কারের বিষয়ে দেখেন, সংস্কার তো যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন আরও অনেক বেশি ছিল, কিন্তু এই জুলাই সনদের আইনি ভিত্তি এটি আমরা বিজয় হিসেবে ঘোষণা করতেই পারি। আর এই জায়গাতে বিষয়টা এটাই যে আলটিমেটলি এটা যখন আসলে একটি নির্বাচিত সরকারকে যখন দুইটি ডুয়েল রোল প্লে করতে দেওয়া হবে, তাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে এবং তাদের আসলে অ্যামেন্ডিং পাওয়ারও দেওয়া হচ্ছে। সুতরাং সেই জায়গায় আসলে তারা সাংবিধানিক যে আমরা বলছিলাম যে সাংবিধানিক যে ব্যত্যয়গুলো আছে এবং আমরা আসলে যেই বিষয়গুলো নিয়ে যেমন আমরা বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং উচ্চকক্ষে পিআর, তো এই বিষয়গুলো তো আসলে সাংবিধানিক, আমি যদি বলি সংবিধানের বেসিক স্ট্রাকচারকে প্রশ্ন করে, যেটার জন্য কিন্তু আমরা বলেছিলাম গণপরিষদ সবচেয়ে নির্ভরযোগ্য এবং আমি যদি বলি কোনো প্রশ্নের ঊর্ধ্বে যে পদ্ধতি, কিন্তু সেই পদ্ধতিতে আমরা আসলে ঐক্যমতে পৌঁছাতে পারিনি, সেজন্যই আমরা বলছি গণভোটের কথা। সুতরাং এই গণভোটের মাধ্যমে সংস্কার প্রস্তাবগুলো রেটিফাই করে সেটি যখন আসলে নির্বাচিত পার্লামেন্টের কাছে যাবে এবং তাদের যেই আসলে পাওয়ারটি দেওয়া হবে সংবিধান সংস্কারের, তো সেই জায়গাতে তারা যদি আসলে আন্তরিকতা দেখায় এবং তারা যদি আসলে এই নোট অফ ডিসেন্টের চক্করে যে কথাগুলো তারা বলেছে যে না আমরা আগে নোট অফ ডিসেন্ট দিয়েছি আমরা এখন করব না, তো এই ধরনের তারা যদি আসলে আন্তরিকতা না দেখায়, সত্যিকার অর্থে এই সংস্কার বাস্তবায়ন করা কিন্তু খুব দুরূহ হয়ে পড়বে। মানে আন্তরিকতাটা এখানে খুব গুরুত্বপূর্ণ অবশ্যই, কারণ রাজনৈতিক ঐক্যের জন্য আমরা দেখেন এই বাংলাদেশে আমি বলবো সবচেয়ে বেশি পজিটিভ বিষয় হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন এই ধরনের পরিস্থিতি হওয়ার পরেও সব রাজনৈতিক দলগুলো এভাবে করে একসাথে বসার সংস্কৃতি কিন্তু আপনি খুব বেশি পাবেন না খুঁজলে। কিন্তু আমাদের কিন্তু এই 30টিরও বেশি রাজনৈতিক দল তারা তাদের দলীয় এজেন্ডা বাদ দিয়ে রেখে বা হয়তো কিছু সময়ের জন্য পেছনে রেখে তারা কিন্তু বাংলাদেশটাকে সামনে রেখে এই আলোচনাগুলো করেছে। এটি বাংলাদেশের একটা বড় অর্জন, ইতিবাচক দিক। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের প্রযত্নে বাংলাদেশে যুক্ত হওয়ার জন্য এবং কথা বলার জন্য। শেষ করছি প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন, সঙ্গেই থাকুন।